ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ এবং অন্তত ৭০০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে সবচেয়ে ভয়াবহ খবর হল দেশটিতে ৭,০০০-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন বিরোধী নেতারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, নির্বাসিত বিরোধী নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ৭,৩৮১ জন নিখোঁজ ব্যক্তির একটি তালিকা প্রকাশ করেছেন। বুধবার রাতে সান ফেলিপের কাছে ৭.২ এবং এর পরপরই ৭.৫ মাত্রার দুটি প্রলয়ঙ্করী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা আশঙ্কা করছে এই দুর্যোগে মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, আজকের বিশেষ এবং অত্যন্ত দীর্ঘ সংবাদ বিশ্লেষণে আপনাদের সবাইকে গভীর বেদনার সাথে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটি খবর নিয়ে কথা বলতে যাচ্ছি যা শুধু একটি দেশের জাতীয় বিপর্যয় নয়, বরং আধুনিক মানব ইতিহাসের অন্যতম মর্মান্তিক এক ট্র্যাজেডির আখ্যান হয়ে উঠতে যাচ্ছে। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় বুধবার রাতে আঘাত হানা প্রলয়ঙ্করী জোড়া ভূমিকম্পের পর সময় যত গড়াচ্ছে, ধ্বংসযজ্ঞের চিত্র যেন ততই ভয়ঙ্কর রূপে আমাদের সামনে উন্মোচিত হচ্ছে। প্রাথমিক খবরে আমরা শুনেছিলাম যে ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৭০০ জনের মতো মানুষ আহত হয়েছেন। যে কোনো সাধারণ ভূমিকম্পের ক্ষেত্রে এই সংখ্যাটি হয়তো একটি প্রাথমিক পরিসংখ্যান হিসেবে মেনে নেওয়া যায়, কিন্তু এই দুর্যোগটি সাধারণ কোনো ভূমিকম্প নয়, এটি এক ভয়াবহ ধ্বংসলীলা। আর এই ধ্বংসলীলার আসল মাত্রাটি আমরা তখন বুঝতে পারলাম যখন ভেনেজুয়েলার নির্বাসিত বিরোধী নেতারা একটি হাড়হিম করা পরিসংখ্যান বিশ্ববাসীর সামনে তুলে ধরলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তারা একটি ওয়েবসাইট লিঙ্ক শেয়ার করে দাবি করেছেন যে এই জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় অন্তত ৭,৩৮১ জন মানুষ পুরোপুরি নিখোঁজ রয়েছেন। দর্শক, একবার চোখ বন্ধ করে চিন্তা করুন, ৭,৩৮১ জন মানুষ। এরা কোনো সংখ্যা নয়, এরা এক একটি রক্তমাংসের মানুষ, এক একটি পরিবারের স্বপ্ন, বাবা, মা, ভাই, বোন কিংবা আদরের সন্তান। এই বিশাল সংখ্যক মানুষ এখন কোথায়? তারা কি ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকার জন্য আর্তনাদ করছেন, নাকি তারা চিরতরে হারিয়ে গেছেন কংক্রিটের বিশাল বিশাল স্ল্যাবের নিচে? আজ আমরা ভেনেজুয়েলার এই ভয়াবহ মানবিক সংকট, এর পেছনের রাজনৈতিক টানাপোড়েন, নিখোঁজ মানুষের তালিকা প্রকাশের নেপথ্যের কারণ, উদ্ধার কাজে সীমাহীন অক্ষমতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে অত্যন্ত বিশদভাবে প্রতিটি স্তরে স্তরে গিয়ে আলোচনা করব। দর্শক, আলোচনার শুরুতেই আমাদের নজর দিতে হবে এই ৭,০০০ নিখোঁজ মানুষের তালিকার দিকে। আপনি যদি খুব গভীরভাবে এই খবরটি বিশ্লেষণ করেন, তবে দেখবেন এই নিখোঁজ মানুষের তালিকাটি ভেনেজুয়েলার সরকারি কোনো সংস্থা, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। এই তালিকাটি প্রকাশ করেছেন ভেনেজুয়েলার বিরোধী দলের নেতারা, যাদের অনেকেই বর্তমান মাদুরো সরকারের রোষানলে পড়ে দেশ ছেড়ে নির্বাসনে রয়েছেন। এই একটিমাত্র তথ্য ভেনেজুয়েলার বর্তমান রাজনৈতিক এবং কাঠামোগত বাস্তবতার এক নগ্ন চিত্র আমাদের সামনে তুলে ধরে। একটি দেশে যখন এত বড় মাপের একটি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে, তখন রাষ্ট্রের দায়িত্ব হল সবচেয়ে দ্রুততম সময়ে সঠিক তথ্য দিয়ে মানুষকে সতর্ক করা এবং নিখোঁজ বা মৃত মানুষের একটি সেন্ট্রাল ডেটাবেস বা কেন্দ্রীয় তথ্যভাণ্ডার তৈরি করা। কিন্তু ভেনেজুয়েলার বর্তমান সরকার সেই কাজটি করতে চরমভাবে ব্যর্থ হয়েছে বা ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করার চেষ্টা করছে। স্বৈরতান্ত্রিক বা চরম অর্থনৈতিক সংকটে থাকা সরকারগুলো সাধারণত এ ধরনের দুর্যোগের সময় আসল হতাহতের সংখ্যা প্রকাশ করতে ভয় পায়, কারণ এতে তাদের চরম অব্যবস্থাপনা এবং ব্যর্থতা জনগণের সামনে পরিষ্কার হয়ে যায়। ঠিক এই তথ্যশূন্যতা বা ইনফরমেশন ভ্যাকুয়ামের জায়গাতেই কাজ করেছেন বিরোধী নেতারা। তারা প্রযুক্তির সহায়তা নিয়ে ক্রাউড সোর্সিংয়ের মাধ্যমে একটি ওয়েবসাইট তৈরি করেছেন, যেখানে সাধারণ মানুষ তাদের নিখোঁজ স্বজনদের নাম যুক্ত করতে পারছেন। রাত ২:৪৫ মধ্যেই সেই ওয়েবসাইটে ৭,৩৮১ জনের নাম যুক্ত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স অত্যন্ত পেশাদারিত্বের সাথে জানিয়েছে যে তারা স্বাধীনভাবে এই সংখ্যাটি যাচাই করতে পারেনি, কিন্তু বাস্তব পরিস্থিতি এবং ভূমিকম্পের মাত্রা বিবেচনা করলে এই ৭,০০০ নিখোঁজের সংখ্যাটি কোনোভাবেই অতিরঞ্জিত মনে করার কোনো কারণ নেই, বরং প্রকৃত নিখোঁজের সংখ্যা এর চেয়েও বহুগুণ বেশি হতে পারে। কারণ বিদ্যুৎহীন এবং ইন্টারনেটবিহীন একটি দেশে বহু মানুষ হয়তো এখনও সেই ওয়েবসাইটে প্রবেশই করতে পারেননি তাদের স্বজনদের নাম দেওয়ার জন্য। এবার আসুন আমরা এই ভূমিকম্পের বৈজ্ঞানিক এবং ভৌগোলিক দিকটি একটু গভীরভাবে বিশ্লেষণ করি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএসের দেওয়া তথ্যমতে বুধবার রাত 10:04 রাজধানী কারাকাস থেকে প্রায় 284 কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে প্রথম আঘাতটি হানে। এর মাত্রা ছিল রিক্টার স্কেলে 7.2। এই বিশাল কম্পনের রেশ কাটতে না কাটতেই রাজধানী থেকে প্রায় 293 কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে 7.5 মাত্রার দ্বিতীয় এবং আরও বেশি শক্তিশালী কম্পনটি আঘাত হানে। প্রথমত, এটি ছিল একটি জোড়া ভূমিকম্প, যা ভবনগুলোর কাঠামোকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। দ্বিতীয়ত এবং সবচেয়ে ভয়াবহ বিষয়টি হল ভূমিকম্পের সময়, রাত 10:04। এটি এমন একটি সময় যখন ভেনেজুয়েলার অধিকাংশ মানুষ তাদের দৈনন্দিন কাজ শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। রাস্তাঘাট ছিল তুলনামূলক ফাঁকা, আর বহুতল আবাসিক ভবনগুলো ছিল কানায় কানায় পূর্ণ। দিনের বেলা যদি এই মাত্রার ভূমিকম্প হতো, তবে মানুষ হয়তো দৌড়ে খোলা মাঠে বা রাস্তায় চলে আসার একটু সুযোগ পেত। কিন্তু রাত 10টার অন্ধকারে যখন মানুষ চার দেয়ালের ভেতরে আবদ্ধ, তখন এই মরণঘাতী কম্পন তাদের কোনো সুযোগই দেয়নি। বিদ্যুৎ সংযোগ মুহূর্তের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায়। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে বিকট শব্দে ভেঙে পড়ছে 8তলা 10তলা আবাসিক ভবন। মানুষের আর্তনাদ, বাচ্চাদের কান্না আর ধুলোর আস্তরণে পুরো এলাকা যেন এক নিমিষেই জাহান্নামে পরিণত হয়েছে। রাতের অন্ধকারে ঘটা ভূমিকম্পের মৃত্যুহার দিনের বেলার ভূমিকম্পের চেয়ে কয়েক গুণ বেশি হয়, আর ভেনেজুয়েলায় ঠিক সেই ভয়াবহ ঘটনাই ঘটেছে। দর্শক, ইউএসজিএস তাদের বৈজ্ঞানিক মডেলে আশঙ্কা প্রকাশ করেছে যে এই দুর্যোগে মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। এখন হয়তো আমরা মাত্র 32 জনের মৃত্যুর খবর পাচ্ছি, কিন্তু ধ্বংসস্তূপের নিচে যে 7,000 মানুষ নিখোঁজ রয়েছেন, তাদের কতজন জীবিত ফিরে আসবেন তা নিয়ে অত্যন্ত বাস্তবসম্মত এক শঙ্কা রয়েছে। আপনি যদি উদ্ধার কাজের লজিস্টিক বা ব্যবহারিক দিকটি চিন্তা করেন, তবে বুঝতে পারবেন ভেনেজুয়েলার মতো একটি দেশে 7,000 মানুষকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা কতটা অসম্ভব একটি কাজ। যে কোনো বড় ভূমিকম্পের পর উদ্ধার কাজের প্রথম 72 ঘণ্টাকে বলা হয় গোল্ডেন আওয়ার। এই 72 ঘণ্টার মধ্যে যদি কংক্রিটের স্ল্যাব সরিয়ে মানুষকে বের করে আনা যায়, তবে তাদের বেঁচে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কিন্তু এই 72 ঘণ্টা পার হয়ে গেলে মানুষের বেঁচে থাকার সম্ভাবনা প্রতি ঘণ্টায় জ্যামিতিক হারে কমতে থাকে। একটি কংক্রিটের ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের শরীরে কি ঘটে? প্রথমত, তাদের শরীরের ওপর হয়তো বিশাল কোনো বিম বা স্ল্যাব পড়ে আছে, যা তাদের রক্ত চলাচল বন্ধ করে দিচ্ছে, যাকে মেডিকেলের ভাষায় বলা হয় ক্রাশ সিনড্রোম। দ্বিতীয়ত, ধুলোবালির কারণে তাদের শ্বাস নিতে কষ্ট হয়, অক্সিজেনের অভাব বা হাইপক্সিয়া দেখা দেয়। তৃতীয়ত এবং সবচেয়ে ভয়াবহ হল ডিহাইড্রেশন বা পানিশূন্যতা। পানিশূন্য অবস্থায় একজন মানুষ ধ্বংসস্তূপের নিচে 3 থেকে 4 দিনের বেশি কোনোভাবেই বেঁচে থাকতে পারে না। এখন ভেনেজুয়েলার উদ্ধারকর্মীদের কথা চিন্তা করুন। তাদের হাতে কি আধুনিক যন্ত্রপাতি আছে? তাদের কি পর্যাপ্ত ক্রেন, বুলডোজার, থার্মাল ইমেজিং ক্যামেরা বা কংক্রিট কাটার মেশিন আছে? উত্তরটি হল না। ভেনেজুয়েলা গত 1 দশকের বেশি সময় ধরে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের অর্থনীতি, যা মূলত তেলের ওপর নির্ভরশীল ছিল, তা পুরোপুরি ধসে পড়েছে। দেশের সাধারণ মানুষ মাসের পর মাস বিদ্যুৎ বিভ্রাট, খাবারের অভাব এবং পানিশূন্যতায় ভুগেছেন। এই অবস্থায় ফায়ার সার্ভিস বা উদ্ধারকারী দলগুলোর কাছে পর্যাপ্ত জেনারেটর চালানোর মতো জ্বালানি পর্যন্ত নেই। রাতের অন্ধকারে যখন উদ্ধার কাজ চালানোর জন্য ফ্লাড লাইট বা বিশাল আলোর প্রয়োজন, তখন ভেনেজুয়েলার উদ্ধারকর্মীদের হয়তো টর্চ লাইট বা মোবাইলের আলো দিয়ে কাজ করতে হচ্ছে। খালি হাতে বা সাধারণ হাতুড়ি দিয়ে 20 টন ওজনের কংক্রিটের স্ল্যাব সরানো মানুষের পক্ষে একেবারেই অসম্ভব। আর ঠিক এই কারণেই ওই 7,000 নিখোঁজ মানুষের বেশিরভাগই হয়তো ধ্বংসস্তূপের নিচে ধুকে ধুকে বাঁচার আকুতি জানাতে জানাতে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। উপরের মানুষগুলো হয়তো তাদের ডাক শুনতে পাচ্ছেন, কিন্তু তাদের বের করে আনার কোনো উপায় তাদের হাতে নেই। এটি এমন এক মর্মান্তিক অসহায়ত্ব যা দূর থেকে অনুধাবন করাও অত্যন্ত কঠিন। শুধু নিখোঁজ মানুষদের উদ্ধারের ব্যর্থতাই নয়, যারা আহত অবস্থায় উদ্ধার হয়েছেন তাদের ভবিষ্যতও এক চরম অন্ধকারের মধ্যে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে অন্তত 700 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই 700 জন মানুষের মধ্যে অনেকের হাড় ভেঙে গেছে, অনেকের মাথায় গুরুতর আঘাত লেগেছে, অনেকের জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার বা সার্জারি প্রয়োজন, কিন্তু তাদের কোথায় চিকিৎসা দেওয়া হবে?
ভেনেজুয়েলার হাসপাতালগুলোর দিকে যদি আমরা তাকাই তবে দেখব সেখানে ভূমিকম্পের আগে থেকেই এক বিশাল মানবিক সংকট চলছিল। হাইপার ইনফ্লেশন বা লাগামহীন মুদ্রাস্ফীতির কারণে হাসপাতালগুলোতে জীবনরক্ষাকারী ওষুধ, স্যালাইন, পেইনকিলার এবং অ্যান্টিবায়োটিকের তীব্র হাহাকার ছিল। বিদ্যুতের অভাবে অনেক হাসপাতালের ইনকিউবেটর বা আইসিইউ মেশিন কাজ করত না। বহু ডাক্তার এবং নার্স পেটের দায়ে দেশ ছেড়ে প্রতিবেশী কলম্বিয়া বা ব্রাজিলে চলে গেছেন। এই ভগ্নপ্রায় স্বাস্থ্য ব্যবস্থা কীভাবে ৭০০ বা তার চেয়েও বেশি গুরুতর আহত রোগীর ভার সামলাবে? হাসপাতালে নিয়ে যাওয়ার পর হয়তো ব্যথানাশক ওষুধের অভাবেই অনেক রোগী তীব্র যন্ত্রণায় মারা যাবেন। সেলাই করার সুতো বা ব্যান্ডেজের অভাবে অতিরিক্ত রক্তক্ষরণে মানুষের মৃত্যু হবে। এই চিত্রগুলো কোনো হলিউডের সিনেমা নয়, এটি ভেনেজুয়েলার আজকের দিনের এক নিরেট এবং নিষ্ঠুর বাস্তবতা। দর্শক, এই পুরো ঘটনার মধ্যে ভেনেজুয়েলার অবকাঠামোগত দুর্বলতা একটি বিশাল প্রশ্নের জন্ম দেয়। সান ফেলিপে এবং ইউমারের মতো শহরগুলো কিংবা খোদ রাজধানী কারাকাসের ভবনগুলো কেন এত সহজেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল? একটি দেশে যখন অর্থনৈতিক দুর্নীতি এবং রাজনৈতিক অস্থিরতা চরম আকার ধারণ করে, তখন তার সবচেয়ে বড় প্রভাব পড়ে দেশের অবকাঠামো নির্মাণের ওপর। গত কয়েক দশকে ভেনেজুয়েলায় অসংখ্য ভবন তৈরি হয়েছে কোনো প্রকার বিল্ডিং কোড বা ভূমিকম্প প্রতিরোধী নিয়ম না মেনে। কন্ট্রাক্টররা অল্প খরচে বেশি লাভের আশায় নিম্নমানের রড, সিমেন্ট এবং বালি, তারা জানে যে এই মাত্রার কম্পনে এই ধরনের দুর্বল কাঠামোর ভবনগুলো সোজা মাটির নিচে দেবে যায়, যাকে বলা হয় প্যানকেক কলাপস। যখন একটি ভবনের ছাদ সরাসরি নিচের ফ্লোরের ওপর প্যানকেকের মতো ধসে পড়ে, তখন ভেতরে থাকা মানুষের বেঁচে থাকার সম্ভাবনা শূন্যের কোঠায় নেমে আসে। কারণ সেখানে কোনো ট্রায়াঙ্গেল অফ লাইফ বা বেঁচে থাকার মতো খালি জায়গা অবশিষ্ট থাকে না। ৭,০০০ নিখোঁজ মানুষের বেশিরভাগই হয়তো এই প্যানকেক কলাপসের শিকার হয়েছেন। এবার আসুন আমরা একটু আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে এই মানবিক বিপর্যয়কে বিশ্লেষণ করি। এত বড় একটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা ভেনেজুয়েলার মতো একটি অর্থনৈতিকভাবে পঙ্গু দেশের একার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাদের এখন জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সাহায্য প্রয়োজন। তাদের দরকার হাজার হাজার দক্ষ উদ্ধারকর্মী, যারা ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের জীবিত বের করার প্রশিক্ষণপ্রাপ্ত। তাদের দরকার প্রশিক্ষিত স্নিফার ডগ বা সন্ধানী কুকুর, যারা ধ্বংসস্তূপের ভেতর মানুষের গন্ধ শুঁকে তাদের অবস্থান নিশ্চিত করতে পারে। তাদের দরকার ফিল্ড হাসপাতাল, যেখানে জরুরি ভিত্তিতে অপারেশন করা যায়। কিন্তু এই সাহায্যগুলো ভেনেজুয়েলায় পৌঁছানোর ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক রাজনীতি এবং মার্কিন নিষেধাজ্ঞা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও অনেক পশ্চিমা দেশের কড়া অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলার সাথে আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন প্রায় বন্ধ। বিমান চলাচল অত্যন্ত সীমিত। যদিও আমরা জানি যে মানবিক বিপর্যয়ের সময় সাধারণত রাজনৈতিক নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা হয়, কিন্তু দুই পক্ষের মধ্যে যে পরিমাণ রাজনৈতিক অবিশ্বাস ও বৈরিতা রয়েছে, তাতে সাহায্য পৌঁছাতে যে আমলাতান্ত্রিক জটিলতা এবং সময় নষ্ট হবে, তা ভেনেজুয়েলার সাধারণ মানুষের জন্য মৃত্যুর সমতুল্য। পশ্চিমা দেশগুলো হয়তো চিন্তা করছে যে তারা যদি মাদুরো সরকারের হাতে সরাসরি কোনো আর্থিক সাহায্য বা ত্রাণ তুলে দেয়, তবে তা হয়তো দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা হতে পারে। তাই তারা হয়তো রেড ক্রস বা জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে সাহায্য পাঠানোর চেষ্টা করবে। কিন্তু এই পুরো প্রক্রিয়াটি সময় সাপেক্ষ, আর ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ওই ৭,০০০ মানুষের হাতে এই সময়টুকু নেই। আন্তর্জাতিক রাজনীতিতে যখন মানবতা জিম্মি হয়ে পড়ে, তখন তার মূল্য চোকাতে হয় সাধারণ খেটে খাওয়া নিরীহ মানুষদের। এই ভূমিকম্প আবারও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বিশ্বনেতারা মুখে মানবতার কথা বললেও দিন শেষে ভূ রাজনীতির হিসাব নিকাশই তাদের কাছে সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। প্রতিবেশী দেশ কলম্বিয়া এবং ব্রাজিল হয়তো তাদের সীমান্ত খুলে দিয়ে কিছু সাহায্য পাঠানোর চেষ্টা করবে, কিন্তু এত বিশাল ধ্বংসযজ্ঞ সামাল দেওয়ার জন্য সেটা হবে মহাসাগরে এক বিন্দু জলের মতো। দর্শক, আমরা যদি বিরোধী দলের ওই নিখোঁজ তালিকার দিকে আবার ফিরে যাই, তবে সেখানে একটি গভীর মনস্তাত্ত্বিক যন্ত্রণার চিত্র ফুটে ওঠে। ৭,৩৮১ জন নিখোঁজ ব্যক্তির নামে তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। চিন্তা করুন ওই মানুষগুলোর পরিবারের কথা। তারা হয়তো পাগলের মতো ধ্বংসস্তূপের চারপাশে ঘুরছেন। হয়তো কেউ তার ছোট্ট শিশু সন্তানকে খুঁজছেন, কেউ তার বৃদ্ধ মা বাবাকে খুঁজছেন। মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না, ইন্টারনেট নেই, কারোর সাথে যোগাযোগ করার কোনো উপায় নেই।
এই মানুষগুলো চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। প্রতিটা মুহূর্ত তাদের কাছে এক একটি বছরের মতো মনে হচ্ছে। এই মানসিক ট্রমা বা মানসিক আঘাত ভেনেজুয়েলার সমাজ ব্যবস্থায় এক দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। যারা বেঁচে গেছেন তারাও চরম আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ ৭.৫ মাত্রার একটি ভূমিকম্পের পর আগামী কয়েকদিন বা সপ্তাহ ধরে অসংখ্য শক্তিশালী আফটারশক বা পরাঘাত হওয়াটা খুবই স্বাভাবিক। এই আফটারশকগুলোর কারণে যারা এখনও আধা ভাঙা ঘরে অবস্থান করছেন তাদের সেই ঘরগুলোও যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। তাই লাখ লাখ মানুষ এখন ঘরবাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে, পার্ক বা রাস্তায় রাত কাটাচ্ছেন। ভেনেজুয়েলার মতো দেশে, যেখানে এমনিতেই খাদ্য এবং বিশুদ্ধ পানির চরম সংকট ছিল, সেখানে এই গৃহহীন মানুষগুলো আগামী দিনগুলোতে কী খাবে, কোথায় থাকবে তা কেউ জানে না। ভূমিকম্পের পরবর্তী দিনগুলোতে আরও একটি বিশাল ঝুঁকি তৈরি হয়, আর তা হল মহামারী বা পাবলিক হেলথ ক্রাইসিস। যখন ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মৃতদেহ পচতে শুরু করে, যখন নিরাপদ খাবার, পানির তীব্র সংকট দেখা দেয় এবং স্যানিটেশন বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে, তখন কলেরা, টাইফয়েড এবং ডায়রিয়ার মতো পানিবাহিত রোগগুলো মহামারী আকারে ছড়িয়ে পড়ে। ভেনেজুয়েলার স্বাস্থ্য ব্যবস্থা যেহেতু আগে থেকেই অচল, তাই ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষগুলো পরবর্তীতে এই মহামারীর শিকার হয়ে মারা যেতে পারেন। এটি এক নীরব ঘাতক, যা দুর্যোগের কয়েকদিন পর থেকে তার ভয়াবহ রূপ দেখাতে শুরু করে। এই দিকটি নিয়ে এখন থেকেই যদি আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলো কাজ শুরু না করে, তবে মৃতের সংখ্যা ১০,০০০ নয়, হয়তো লাখ ছাড়িয়ে যেতে পারে। দর্শক, এই পুরো ঘটনার মধ্যে একটি রাজনৈতিক পরিবর্তনেরও সম্ভাবনা দেখতে পাচ্ছেন অনেক বিশ্লেষক। ইতিহাসে আমরা অনেকবার দেখেছি যে একটি বড় প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় একটি দেশের রাজনৈতিক পট পরিবর্তনের অনুঘটক বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। ১৯৭২ সালে নিকারাগুয়ায় ভূমিকম্পের পর সরকারের চরম দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে সেখানে বিপ্লব হয়েছিল। ১৯৮৫ সালে মেক্সিকোতে ভূমিকম্পের পর জনগণের ক্ষোভ সরকারকে বেকায়দায় ফেলেছিল। ভেনেজুয়েলার বর্তমান সরকার যদি এই দুর্যোগ মোকাবিলায় চরমভাবে ব্যর্থ হয় এবং বিরোধী দলগুলো যদি প্রমাণ করতে পারে যে সরকারের অবহেলার কারণেই এত মানুষের মৃত্যু হয়েছে, তবে এটি মাদুরো সরকারের জন্য এক বিশাল অস্তিত্বের সংকট তৈরি করতে পারে। সাধারণ মানুষ, যারা এমনিতেই অর্থনৈতিক কষ্টে জর্জরিত, তারা যদি দেখে যে দুর্যোগের সময়ও রাষ্ট্র তাদের পাশে নেই, তবে সেই ক্ষোভ যে কোনো সময় গণবিস্ফোরণে রূপ নিতে পারে। নির্বাসিত বিরোধী নেতারা হয়তো সেই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করছেন নিখোঁজদের তালিকা প্রকাশের মাধ্যমে। তারা সাধারণ মানুষের আবেগকে একত্র করে সরকারের ওপর চরম চাপ সৃষ্টি করতে চাইছেন। একটি প্রাকৃতিক দুর্যোগ কিভাবে একটি ভূ-রাজনৈতিক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক খেলায় পরিণত হতে পারে, ভেনেজুয়েলা আজ তার এক জীবন্ত পরীক্ষাগারে পরিণত হয়েছে। কিন্তু এইসব রাজনৈতিক হিসাব নিকাশের ঊর্ধ্বে উঠে আমাদের ভাবতে হবে মানবতার কথা। ভেনেজুয়েলার ওই ধ্বংসস্তূপের নিচে যারা চাপা পড়ে আছেন, তারা কোনো রাজনৈতিক দলের কর্মী নন, তারা সাধারণ মানুষ। তাদের বাঁচার অধিকার আছে। এমন একটি ভয়াবহ সংকটের মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতির সমস্ত ভেদাভেদ, শত্রুতা এবং স্বার্থের দ্বন্দ্ব ভুলে পুরো বিশ্বের উচিত ভেনেজুয়েলার মানুষের পাশে এসে দাঁড়ানো। মানুষের জীবনের চেয়ে কোনো রাজনৈতিক মতাদর্শ বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা বড় হতে পারে না। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে উন্নত দেশগুলোকে এখন দ্রুততম সময়ের মধ্যে তাদের দক্ষ উদ্ধারকারী দল, ভারী যন্ত্রপাতি এবং চিকিৎসা সামগ্রী নিয়ে ভেনেজুয়েলার মাটিতে নামতে হবে। জাতিসংঘের উচিত একটি আন্তর্জাতিক জরুরি মানবিক ফান্ড গঠন করে ভেনেজুয়েলাকে সর্বাত্মক সহায়তা করা, কারণ এখন আর কোনো দেশ একা বেঁচে থাকার কথা ভাবতে পারে না। প্রকৃতির এই নিষ্ঠুর রূপ আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীর যে কোনো প্রান্তে বসবাসকারী মানুষ প্রকৃতির বিপুল শক্তির সামনে কতটা অসহায়। আমরা যতই আধুনিক প্রযুক্তির বড়াই করি না কেন, মাটির নিচে সামান্য একটু কম্পন আমাদের সমস্ত অহংকার ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমরা সংবাদ মাধ্যমের পাতায় হয়তো দেখছি ৩২ জনের মৃতদেহ উদ্ধার, ৭০০ জন আহত আর ৭,০০০ নিখোঁজ, কিন্তু এই সংখ্যাগুলো খুব দ্রুতই একটি ভয়াবহ রূপ নিতে যাচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া প্রতিটি মানুষ বাঁচার জন্য এক অসম লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের এই আর্তনাদ আমাদের সবার মানবিকতাকে আজ প্রশ্নবিদ্ধ করছে। আমাদের প্রার্থনা থাকবে ভেনেজুয়েলার মানুষ যেন এই ভয়াবহ ট্র্যাজেডি কাটিয়ে উঠে আবার ঘুরে দাঁড়াতে পারে। ধ্বংসস্তূপের নিচ থেকে যেন আরও অনেকগুলো প্রাণ জীবিত ফিরে আসে, সেই আশায় উদ্ধারকর্মীরা তাদের সীমিত সামর্থ্য নিয়েই মরণপণ লড়াই চালিয়ে যাচ্ছেন।
আন্তর্জাতিক সম্প্রদায় তাদের রাজনৈতিক সমীকরণ দূরে সরিয়ে রেখে দ্রুততম সময়ের মধ্যে সহায়তার হাত বাড়িয়ে দেবে, এটাই এখন পুরো বিশ্বের প্রত্যাশা। আমরা নিয়মিত এই খবরের আপডেট আপনাদের সামনে নিয়ে আসব। উদ্ধার কাজ কীভাবে এগোচ্ছে, নিখোঁজ ওই ৭,০০০ মানুষের ভাগ্যে কী ঘটছে, আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে সাড়া দিচ্ছে এবং ভেনেজুয়েলা এই চরম ধ্বংসস্তূপ থেকে কিভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তার প্রতিটি দিক আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করব এবং আপনাদের সামনে তুলে ধরব। আজকের এই দীর্ঘ এবং বেদনাবিধুর সংবাদ বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন এবং আপনাদের চারপাশের মানুষ ও দুর্যোগ মোকাবিলায় সবসময় নিজেদের সচেতন রাখবেন। শুভ বিদায়।